Hello and welcome all of you to yet another video. আজকে আমরা আলো চ্যাপ্টারের যা কিছু মানে তোমরা যদি অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই তোমাদের বেসিক্যালি যে আলো চ্যাপ্টার থেকে 12 নাম্বার আসবে। এই 12 নাম্বারের নাম্বার ডিভিশনটাকে দেখে নাও। নাম্বার ডিভিশনটা থাকছে 3 × 2, তাহলে 3 নাম্বারের দুটো কোয়েশ্চেন থাকছে, তাহলে কত হলো 6। 2 নাম্বারের থাকছে একটা থাকছে, মানে 2 নাম্বারের একটা থাকছে, তাহলে কত হলো 2। আর হচ্ছে তোমার 6 2 8 হয়ে গেছে, আর দুটো হচ্ছে শর্ট আর দুটো এমসিকিউ, ঠিক আছে। তাহলে মানে অ্যাকচুয়ালি এটা আমি 1 নাম্বারের 4টা, তাই তো? এই যে দেখো 1 নাম্বারের 4টা থাকছে, তাহলে 4 × 4, তাহলে মোট থাকছে 12। তোমরা যদি আজকের ভিডিওটা ভালো করে করো তাহলে এই 12 নাম্বার পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আজকের আমার এই মানে যে পিপিটিটা রয়েছে এখানে তোমার প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং ওই কোয়েশ্চেনগুলোর থেকে শুধু কোয়েশ্চেনগুলো করাবো না। দেখো তোমাদের কোয়েশ্চেনগুলোর কাছাকাছি যত কনসেপ্ট আছে সব কনসেপ্টগুলো কিন্তু রিভাইজ করিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো না পারোনি বলো? এবার দেখো যারা হচ্ছে সাজেস্টিভ কোয়েশ্চেন করতে চাও তোমাদের জন্য কিন্তু ভিডিওর মধ্যে কিছু কোয়েশ্চেন একদম 100% গ্যারেন্টি এরকম কিছু কোয়েশ্চেন বলে দেওয়া হবে, এগুলো তোমরা ভালো করে করবে, সেগুলো তোমরা অবশ্যই করবে যারা পুরোটা কভার করতে চাও না। আর যারা হচ্ছে তোমরা 80 to 100% স্কোর টার্গেট করছো তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। ওকে, এমসিকিউগুলা যদি হচ্ছে সময় পায় তাহলে এমসিকিউগুলো করিয়ে দেবো, দেখা যাক। ওকে, আর আমি হচ্ছে প্রথমে বড় কোশ্চেনগুলো আজকে রেখেছি প্রথমে, তার কারণ বড় কোশ্চেনগুলোর থেকে কনসেপ্টটা বিল্ড আপ করিয়ে দেবো, তারপরে তোমরা নিজেরাই কিন্তু শর্ট কোশ্চেনগুলো নিজেরাই করতে পারবে, ওই জন্যই করিয়েছি। নাহলে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে তো আলো চ্যাপ্টার থেকে, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, দেখো শুরু করছি, চলো। ওকে, সো প্রথম কোয়েশ্চেন দেখো, আলোর বা আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি লেখো। এবার প্রতিসরণ সম্পর্কে একটু জেনে নাও। প্রতিসরণ মানে কি? ধরো একটা হচ্ছে বিভেদ তল রয়েছে, এটা একটা মাধ্যম রয়েছে, এটা হচ্ছে মাধ্যম 1, এটাকে বলছি মাধ্যম 2, হয়েছে। এবার আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায়, দেখো আমার এটা একটু বেঁকে গেল, বাট এটাকে সোজা করতে হবে। দেখো সোজা আমি করে দিচ্ছি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সোজা করার কোনো অপশান এখানে নেই, ঠিক আছে, এটাই আছে, তো অ্যাডজাস্ট করতে হবে। তো এই আলোক রশ্মিটা অবশ্যই কিন্তু সোজা হতে হবে। ওকে, আলোক রশ্মিটা অবশ্যই সোজা হতে হবে। দাঁড়াও, আলোক রশ্মি সোজা না হলে কিন্তু তোমাদের কোনো ভ্যালিউ থাকবে না। তাহলে এটা একটা বিভেদ তল মানে কি? এটা হচ্ছে তোমার একটা মাধ্যম আছে, এটা একটা মাধ্যম আছে, এটা আরেকটা মাধ্যম আছে, এটা মাধ্যম 2, এটা মাধ্যম 1, বাংলাতে লিখলাম। এবার দুটো মাধ্যমকে, ধরো এটা বায়ু এটা জল, দুটো মাধ্যমের উপরিতল যেটা সেটাকে বলা হচ্ছে বিভেদ তল। এবার এই বিভেদ তলের উপর যখন আলো এসে পড়ে তখন আলোর দেখো দুটো জিনিস ঘটতে পারে। এই আপতন বিন্দু বলছি এটাকে, আপতন বিন্দুতে পড়ে আলোক রশ্মি সেই মাধ্যমে ফিরে যেতে পারে, এই ঘটনাকে বলে আলোর প্রতিফলন। প্রতিফলনের সূত্রগুলো শুনে নাও একবারে। তাহলে আলোক রশ্মি যখন পড়লো আপতন বিন্দুতে আমাকে একটা অভিলম্ব ড্র করতে হবে। ওকে, অভিলম্ব যদি ড্র করি তাহলে আপতন, এই যে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মিটা যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, ইংরেজিতে বলছি ইনসিডেন্ট, আমি বলছি আপতন কোণ, আপতন কোণ, ঠিক আছে। আপতন কোণ সমান আই, আর যে কোণে প্রতিফলিত হলো তাকে বলছি প্রতিফলন কোণ, আর রিফ্লেকটিভ অ্যাঙ্গেল দ্যাট ইজ প্রতিফলন কোণ। এটা আমার এখানে দরকার নাই, তাই এখানে লিখছি না, প্রতিফলন কোণ। ওকে, এবার যখন হচ্ছে এই মাধ্যমটা লঘু আর এই মাধ্যমটা ঘন, তখন লঘু থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে যাচ্ছে। ওকে, দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কোন পথে? এই সোজা পথে, কিন্তু যেহেতু লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে আলোক রশ্মির বেগটা কমে যাবে,
আর বেগটা কমে গেলে এখানে কিছু কনসেপ্ট একবারই ডেভেলপ করে দেবো, যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার ফলে বা প্রতিসরণের সময় হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য তার কি পরিবর্তন হয়। আর হচ্ছে মনে রাখবে যে প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্ক যে রাশিটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ মাধ্যম ওয়ানে যা কম্পাঙ্ক থাকবে আলোক রশ্মিটার, মাধ্যম টুতেও সে একই প্রকার কম্পাঙ্ক থাকবে। বাট যেহেতু এটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে এখানে কণাগুলো দূরবর্তী দূরে দূরে আসে, এখানে কি বললাম খুব কাছাকাছি আসে। মানে কি বলতো, জাস্ট সিম্পলি আমি সেটা বলি তোমাদের বাচ্চাদের যে যে ধরো একটা তুমি ফাঁকা রুমে ছুটছো, আর একটা ধরো রুম ভর্তিতে তুমি ছুটছো, তুমি কোনখানে তাড়াতাড়ি ছুটবে, কোনখানে খুব বেগে ছুটবে, বেগটা কোথায় বেশি হবে তোমার? অবভিয়াসলি তুমি এখানে খালিতে ছুটছো, যেখানে কেউ তোমাকে আটকানোর নেই। যেখানে তোমাকে আটকানোর লোক রয়েছে সেখানে তুমি কম বেগে ছুটবে, তাই তো? তাই তোমার বেগটা এখানে কমে গেল। আর বেগটা কমে গেলেই আমরা জানি ভি সমান এন ইন্টু ল্যামডা, যেখানে এনটাকে বলে কম্পাঙ্ক, ল্যামডাটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভিটা যখনই কমে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। তাহলে এই মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, ঘন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে গেল। বাস এইটুকু কনসেপ্ট, এখান থেকেই যা শর্ট কোশ্চেন হবে প্রতিসরণের। এটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তো বলো, এরপর এগিয়ে যাবো। এবার যেহেতু দেখো কি বললাম, তাহলে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে কি বেগটা কমে গেছে, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে চলে আসবে। বলো, আর কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে এই যে কোণটা, এইটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ আর। ওকে, এটাকে বলা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে বলছে প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, নাম্বার ওয়ান সূত্র। 2 নাম্বার সূত্র যে হচ্ছে তোমার আপতন কোণের সাইনের মান এবং প্রতিসরণ কোণের সাইনের মানের অনুপাত সর্বদা ধ্রুবক। অর্থাৎ যদি আমার পেজ আছে, অবশ্যই না পেজ নেই তাহলে এখানে একটা একটু মুছতে হবে, কিন্তু এই জায়গাটা একটু মুছে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। তাহলে একটা পেজে থাকলে তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে আপতন কোণের সাইনের মান অর্থাৎ সাইন আই এবং সাইন আর সমান কি হবে? ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটারই একটা মান আছে, এই ধ্রুবকটারই মানই হচ্ছে মিউ। বুঝেছি? এই মিউটাকেই বলা হচ্ছে মিউটাকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। এবার যেহেতু 1 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, তাহলে 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বার এভাবে লিখবো। এটাকে একবারই শিখে নাও। তাহলে 1 যেটা হচ্ছে যার সাপেক্ষে, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ 2 মাধ্যমে, মানে কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। যেটা দেখো মিউ এর কাছে আছে সেটা মিউ টুটা উপরে রাখবো, যেটা প্রথমে আছে সেটাকে নিচে লিখবো। ওকে, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান হয়ে গেল, সাইন আই বাই সাইন আর, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর এখান থেকে মিউ এর আরেকটা সম্পর্ক দেখে নাও, 1 মিউ টু সমান হচ্ছে 1 বাই 2 মিউ ওয়ান করতে পারবো দেখো এই কোয়েশ্চেনটা থেকে। ওকে, পরে এটা কোয়েশ্চেন আছে। তাহলে দুটো সূত্র এগেইন আরেকবার রিপিট করে দিচ্ছি, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর সূত্র, আপতন কোণের সাইনের মান এবং প্রতিসরণ কোণের সাইনের মানের অনুপাত ধ্রুবক থাকে, এবং এই ধ্রুবকের মানটা কি হয়? মিউ এর সঙ্গে সমান হয়। যদি সাপেক্ষে করি তাহলে 1 মিউ 2 করবো। ওকে, কারো অসুবিধা নেই। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, অবতল দর্পণের কি বলেছে? অবতল দর্পণের দেখো, মোস্ট যারা হচ্ছে তোমরা সাজেস্টিভ পড়াশোনা করতে চাইছো তারা কিন্তু ওই প্রথমের কোশ্চেনটাও করবে, আর এই কোশ্চেনটাও কিন্তু করতে হবে তোমাদের। এবার দাঁড়াও, প্রতিফলনের সূত্রগুলো কিন্তু 2 নম্বরের অনেকবার এসেছে, এগুলো 3 নম্বরের গুলো আমি যেটা 2017 যে 3 নম্বরের গুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলছি। বাট প্রিভিয়াস ইয়ারে কিন্তু 2 নম্বরের মধ্যে প্রতিসরণের সূত্রগুলো রয়েছে। তাহলে প্রতিসরণের সূত্রটা কিন্তু যদি স্টার দিতে চাই, এটা কিন্তু তুমি স্টারের মধ্যে দিতে পারো। ওকে, মানে হচ্ছে তোমার এটা 90% চান্স আছে আসার। ভালো করে করবে আলোর প্রতিসরণের সূত্রগুলো। পরের কোশ্চেনে যাচ্ছি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটা তোমরা
যতগুলা ভারো স্টার দিয়ে রাখো মানে এটা 100% চান্স আছে আসার। এটা আরেকটা আছে, পরবর্তীতে আসছি সেই কোশ্চেনটাতে। এটা কিন্তু 100% চান্স, ঠিক আছে, খুব চান্স এটা আসার। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। দেখো আমি এখানে একদম ডিটেলসে লিখবো না, জাস্ট তোমরাকে বেসিকটুকু বলে দেবো কি হবে। একটা অবতল দর্পণ মানে কি, যে দর্পণের, যে গোলীয় দর্পণের ভেতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে বলবো অবতল দর্পণ। যার বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে তাকে বলবো উত্তল দর্পণ, ঠিক আছে। এটা দেখো তাহলে ভেতরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, তাই এটাকে বলছি অবতল দর্পণ। অবতল দর্পণের কিছু কনসেপ্ট দেখে নাও। এটা ধরো এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ, যার ওটাকে বলা হচ্ছে, বা এই দর্পণটির মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু। ও পোল ও পি দিয়ে ফোকাস করো অথবা ও দিয়ে ফোকাস করছি আমি, কোনো অসুবিধা নেই। এবার যখন হচ্ছে সমান্তরালভাবে আলোকরশ্মি আসে অবতল দর্পণের ক্ষেত্রে, তখন হচ্ছে একটা বিন্দুর মধ্য দিয়ে যায়, যে বিন্দুটার মধ্য দিয়ে যায় তাকে বলা হচ্ছে ফোকাস। যে বিন্দুটার মধ্য দিয়ে যায় তাকে বলে ফোকাস। এবার ফোকাস এখানে, তাহলে এখানে আমি সিটা আঁকলাম। তাহলে আমি যদি আপতন কোণ জানতে চাই, তাহলে এইটা হচ্ছে আমার আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে আমার একটা লম্ব ড্র করতে হবে। এবার এটার জন্য আমার একটা বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকতে হবে। দেখো আমি যদি একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, এই বৃত্তর একটা কিছু অংশ কেটে আমি এটা অবতল দর্পণ হিসেবে ব্যবহার করছি। ধরো এই ছোট্ট অংশটা কেটে নিয়েছি, এদিকটা এটা কেটে ধরো ব্যবহার করছি। তাহলে এর একটা কেন্দ্র আছে, এইটাকে বলা হচ্ছে, এই যে দূরত্বটাকে বা এই যে কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এরও একটা বক্রতা কেন্দ্র আছে সি। তাহলে বক্রতা কেন্দ্র কনসেপ্টটা ক্লিয়ার আছে না নাই বলো? হয়েছে, ফোকাস ক্লিয়ার হয়ে গেছে, বক্রতা কেন্দ্র ক্লিয়ার হয়ে গেছে, পোল ক্লিয়ার হয়ে গেছে। আর এটাকে বললাম তো প্রধান অক্ষ। ওকে, এটাকে বলেছি প্রধান অক্ষ। এবার দেখো এই দূরত্বটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। ওকে, তাহলে ও থেকে সি এর দূরত্বটা কি বললাম, ও থেকে সি কে আমি আগে এটা নোট করে দিলাম যে আর বলছি। ও থেকে এফ কে বলে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, এটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করে। বলো কোনো অসুবিধা যদি আসে তো বলো। এবার আবার বলছি প্রতিফলিত হয়ে এই পথে যাচ্ছে। এবার দেখো এই যে আমি গোলকটা নিয়েছি, এর যে রেডিয়াসটা দেখো, রেডিয়াসটা যদি আমি ড্র করি, দেখো তলের সঙ্গে তলের সঙ্গে তলের সঙ্গে তলের সঙ্গে প্রতিটা মুহূর্তে আমি যদি রেডিয়াসটাকে ড্র করতে চাই, দেখো লম্ব হয়। তার মানে কি, যে একটা বৃত্তের বা একটা গোলকের, গোলক বলাটাই বেশি বেটার কারণ এটা গোলকেরই পার্ট। তাহলে একটা গোলকের যদি আমি একটা পার্ট নিই এবং সেই গোলকের অ্যাকচুয়ালি রেডিয়াসটা অলওয়েজ গোলকের উপর বা গোলকের তলের উপর সবসময় লম্ব। কনসেপ্টটা ক্লিয়ার আছে না নাই বলো? যদি থাকে তাহলে এগিয়ে যাবো। এবার দেখো আশা করছি ক্লিয়ার করে দিতে পেরেছি যে ব্যাসার্ধটা সবসময় গোলকের উপর লম্ব থাকে। তাহলে দেখো এই যে সি থেকে আমি যদি আপতন বিন্দুতে একটা ড্র করি লাইন, সেই লাইনটা এই বিন্দুতে, অর্থাৎ এটা ধরো আমি নাম দিলাম কিউ, কিউ বিন্দুতে লম্ব। বলো অসুবিধা আছে কি? তাহলে আমি দেখো আপতন কোণের কনসেপ্ট তোমাকে যখন বলেছিলাম যে অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলি আপতন কোণ। তাহলে অভিলম্বের সঙ্গে যে পি কিউ রশ্মিটা যে কোণ করলো তাকে বলবো কি আপতন কোণ। ওকে, এখানে দেখো প্রতিফলনের একটা ল কাজে লাগবে, যে এটাকে বলছি আপতন কোণ, এইটাকে বলছি প্রতিফলন কোণ। প্রতিফলনের তাহলে দেখো প্রতিফলনের সূত্র অনুযায়ী কি বলতে পারি, আই সমান আর, অর্থাৎ পি কিউ সি কোণ মানে এই কোণটা সমানই হচ্ছে সি কিউ এফ কোণ। কোনো অসুবিধা নেই। তাহলে এই কোণটার এই কোণটা একই, মানে এটা আই হলে এটাও আই। এবার একটা জিনিস দেখো, যে দুটো সমান্তরাল যদি পি কিউ সমান্তরাল সিও হয়, অর্থাৎ দুটি সমান্তরাল বাহু, আর সি কিউ যদি সমান্তরাল ছেদক হয়, তাহলে এই কোণটার এই কোণটা পরস্পর সমান। কি কোণ? একান্তর কোণ। তাহলে আমি বলতে পারি যেহেতু পি কিউ সমান্তরাল সিও এবং সি কিউ সাধারণ ছেদক, সাধারণ ছেদক, তাহলে কি বলবো দেখো, কোণ পি কিউ সি সমান কোণ কিউ সি এফ। এবার জিনিসটা এখানে দেখে নাও যে এই কোণটার সঙ্গে এই কোণটা প্রথমে সমান করেছি, এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান করেছি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় বলতো, এই কোণ সংলগ্ন মানে কোণের কোণের সামনের বাহুটা, অর্থাৎ এই বাহুটা এবং এই কোণের সামনের বাহুটা পরস্পরের সমান হবে। অর্থাৎ সি এফ সমানই কি লিখবো বলতো, এফ কিউ। সি এফ সমানই লিখবো এফ কিউ। যেহেতু ত্রিভুজ সি এফ কিউ একটি হচ্ছে তোমার, তোমরা বই থেকে এটা অবশ্যই করবে, এখানে জাস্ট কনসেপ্টটা শুনে রাখো। তাহলে সি এফ কিউ এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা কি বললাম,
সমান, এই বাহুটা সমান হলে আমি লিখতে পারি CF সমান FQ। আবার এরপরে এই যে দর্পণটা যেটা ব্যবহার করেছি এর উন্মেষটা যদি কম হয়, অথবা দুটো কেস আছে, একটা তুমি দর্পণের উন্মেষ কম করেও করতে পারো, অথবা এই যে রশ্মি যেটা আপতিত হয়েছে এটা উপাক্ষীয় রশ্মি, মানে অক্ষের কাছাকাছি আপতিত হয়েছে, এটা ধরেও করতে পারো। বাট আমি দেখো উন্মেষ ছোট করেই বলছি, যেহেতু দর্পণের উন্মেষটা ছোট, উন্মেষ মানে এম থেকে এম প্রাইমের মধ্যে যে দূরত্ব, এটাকে বলে উন্মেষ। এই উন্মেষটা যদি কম হয় সেক্ষেত্রে কিউ বিন্দু আর ও বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, তখন এফ কিউ সমানই কত লাগবো এফও, তাহলে সি এফ সমানই কত লাগবো এফও। যদি সি এফ সমান এফও লিখি তাহলে সি এফকে আমি লিখতে পারি দেখো ও সি মাইনাস ও এফ সমান ও এফ, তাহলে ও সি সমান 2OF। তাহলে ওসির মানটা দেখো আগেই বার করে নিয়েছিলাম, ওসি সমান কত বলেছিলাম, ওসি সমান আর, আর ও এফ সমান কত বলেছিলাম এফ, তাহলে ওসি আর সমান দেখো 2F হয়ে গেল, তাহলে আর সমান 2F প্রমাণিত হয়ে গেল। ওকে, এবার এটা মেজর একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা তোমাদের মাঝে মাঝেই, মানে তোমাদেরকে তো বললাম এটা এবারের পরীক্ষায় তোমাদের 2026 মাধ্যমিকে কিন্তু 100% চান্স আছে এটা, অবতল অথবা উত্তল। এবার উত্তলের ক্ষেত্রে আমি কিন্তু এখানে কভার করে দেবো উত্তলটা পরের পেজে। উত্তলটার ক্ষেত্রে দেখো দুটো জিনিস হবে, যে উত্তল দর্পণটা আলাদা, দর্পণ মানে ভেতরের দিকটা কি বললাম ঘষা থাকবে, বাইরের দিকটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে দেখো আলোক রশ্মি এসে পড়বে ঠিকই, বাট এসে এইভাবে যাবে, মানে ফোকাস থেকে আসছে বলে মনে হবে, তাহলে এটা ফোকাস। তাহলে এইটা আমার আপতন বিন্দু, তাহলে আপতন বিন্দুর থেকে আমি, এটা হচ্ছে সি, অবিলম্ব ড্র করলাম, অবিলম্ব ড্র করলে আমার এই কোণটা হচ্ছে আপতন কোণ, এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান। কনসেপ্ট ক্লিয়ার আছে না নাই বলো? এটা এফ, এগেন এটা পি, এটা কিউ, এটা ধরো আর, আর নাম দিলাম আর, এটা ধরো এন নাম দিলাম, এটা ও, সেম জিনিস আছে। তাহলে এই ত্রিভুজটাকে আমার সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। দেখো দুটো কেস আছে, একটা হচ্ছে কোণ পি কিউ এন, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ কি অনুরূপ কোণ, কোণ এফ সি কিউ সমানই কি লিখবো আই, আপতন কোণ আয়ের মানটা। আরেকটা দেখো উপরের দিকে যেটা, অর্থাৎ ছবিতে একটু অস্পষ্ট লাগছে, এন কিউ আর নাম দিয়েছে যে পি কিউ আর, এই যে আর, আর ওকে। তাহলে এন কিউ আর এই কোণটা সমানই কোণ কিউ এফ, সরি মানে হচ্ছে তোমার হয়ে যাবে এটা এটা তোমার হয়ে যাবে এফ কিউ সি, মানে এই কোণটা এফ কিউ সি সমানই হচ্ছে আই, একই বিপ্রতীপ কোণ, কারণ আই সমান আর, প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা তো প্রথমেই বলে দেবো আই সমান আর। তাহলে এন কিউ আর যদি আর হতো তাহলে এফ কিউ আর ওটাও সমান। তাহলে দেখো এই কোণটার এই কোণটা সমান হয়ে গেছে, তাহলে এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, অর্থাৎ সি এফ সমানই হচ্ছে এফ কিউ। সিমিলারলি আগেরটা যেমন করেছিলে সেম করবে। ওকে, এটা তাহলে আর বাড়াচ্ছি না, এটা তোমরা আশা করছি পারবে। তাহলে আর সমান 2F, এখান থেকে প্রমাণটা হয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেনে যাবো। তাহলে এখান থেকে তোমার আর সমান 2F এর কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবে, আশা করছি আর থাকবে না, পুরোটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছি। এবার দেখো তারপরের কোশ্চেন, যে একটি আলোক রশ্মি, এবার আমি তোমাদেরকে বলবো এই 2017 যা যা কোশ্চেন এসেছে তোমাদের কিন্তু রিপিট হওয়ার চান্স রয়েছে, কারণ এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে একটা আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের রাশিমালা দেখো একটু বড় হবে, বাট প্রিজম সম্পর্কে কি জানো? প্রিজম সম্পর্কে একটু জেনে নাও। প্রিজম মানে হচ্ছে তোমার এই যে, দেখে নাও প্রিজম সম্পর্কে একটু আগে জেনে নাও, তারপরে বাকি কিছু। এটা তাহলে একটা প্রিজমের দেখো এই একটা আয়তকার তল, এই একটা আয়তকার তল আছে, আর নিচে একটা আয়তকার তল, মোট কটা? 3টি আয়তাকার তল। ওকে, ভাষা দিয়ে লিখছি না। আর 2টি ত্রিভুজাকার তল দিয়ে গঠিত সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে বলা হচ্ছে প্রিজম। এবার প্রিজমের এই যে এদিকের তলটা আর ওই দিকের তলটা প্রতিসারক তল হিসেবে কাজ করে, এবং এই কোণটাকে বলা হচ্ছে প্রিজম কোণ, নিচেরটাকে বলা হচ্ছে ভূমি। প্রিজম সম্পর্কে কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, আমি বলেছিলাম পুরো ডিটেলসে যাচ্ছি তো। ওকে, এরপর
এরপর দেখো যেটা ইম্পর্টেন্ট, যে প্রিজমের মধ্যে আলোক রশ্মির ছবিটা মেন। দেখো প্রিজমের প্রথমে অবশ্যই এগুলো সোজা আঁকবে, আমার জাস্ট একটু ফোনে করছি তো তাহলে একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। দেখো এই তল অর্থাৎ এ বি সি নাম দিলাম। দেখো এ বি সি নাম দিলে একটা আমি এখানে এই তলটা একটা লম্ব ড্র করলাম এবং এই তলটাতে একটা লম্ব ড্র করলাম। এবার আলোক রশ্মি এখানে পড়লো এসে, তারপর আলোক রশ্মি এখানে বেঁকে গেল। দেখো আর একটু বাঁকাতে হবে, তার জন্য আমি এটাকে একটু এই দিক থেকে ফেললাম। আলোক রশ্মি পড়লো, একটু বেঁকে গেল এবং তারপরে এই পথে ধরো গেল। আর আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই পথে, আলোক রশ্মি যাচ্ছে এই পথে, অর্থাৎ পি কিউ আর এস পথে যাওয়ার কথা ছিল, কিন্তু কিউ টি এম পথে যাচ্ছে। এই এম টি এস এইখানে যে কোণটা উৎপন্ন করলো এম টি এস, দাঁড়াও একটু তোমাদেরকে এটা দিয়ে বোঝাবো। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন করলো, ঠিক আছে, এইটাকে বলছি ভালো কালারটা আছে না, ওকে। তাহলে যে এম টি এস এই কোণটাকে বলা হচ্ছে কি বলতো, এটা যদি আমি সোজা দাগ ভাবি তাহলে এই কোণটা অর্থাৎ এম টি এস এটাকে বলছি চ্যুতি কোণ। ওকে, তাহলে এইটাকেই বলছি ডেল্টা দিয়ে প্রকাশ করি। এবার ডেল্টা সমান দেখো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে আপতন কোণ I1, এইটা বলছি প্রথম মাধ্যমে প্রতিসরণ কোণ R1, এইটা বলছি R2, আর নির্গমন কোণ অবিলম্বের সঙ্গে যে কোণটা করছে দ্যাট ইজ I2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণটা মানে কি, এই কোণটা প্লাস এই কোণটা। এবার আমি যেহেতু জানি এইটা I1, তাহলে এই পুরো কোণটা I1, তাহলে এই ছোট কোণটা কত হচ্ছে, অর্থাৎ আমি এখানে তোমাকে এটা দিয়ে দেখাচ্ছি। এই তাহলে ছোট কোণটা কত হচ্ছে বলো তো, I1। এই ছোট কোণটা পুরোটা যদি I1 হয়, এটা যদি R1 হয়, তাহলে এটা কত বলবো, I1 মাইনাস R1। একই রকম এই পুরা কোণটা যদি I2 হয়, এই কোণটা কত হবে, ওকে। দেখো একটু আমার মার্কারটায় অসুবিধা হচ্ছে, বাট অ্যাডজাস্ট করো। দেখো তাহলে আমি এটা আলোক রশ্মি যাচ্ছে, এইটা আলোক রশ্মি যাচ্ছে, এই কোণটাকে বললাম I1 মাইনাস R1 প্লাস এই কোণটাকে বলেছি কত, এই ত্রিভুজটার এই কোণটাকে বলেছি I2 মাইনাস R2, হয়েছে। I2 মাইনাস R2 হয়ে গেল। এবার I2 মাইনাস R2 তাহলে এখান থেকে পাবো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2কে ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা আমার চ্যুতিকোণ। ওকে, কোনো অসুবিধা আছে? এবার একটা জিনিসই করতে হবে, R1 প্লাস R2টাকে এ দিয়ে সাবস্টিটিউট করে দিতে হবে। তার জন্য দুটো কেস করবো, এ কিউ, এটা ও নাম দিয়ে দিলাম, ধরো এ কিউ ও আর ত্রিভুজের এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান 360 ডিগ্রি। আরেকটা দেখো এই যে ভিতরের ত্রিভুজটা R1 প্লাস R2 প্লাস এই কোণটা সমান কত পাবো, 180 ডিগ্রি। তাহলে R1 প্লাস R2 প্লাস ও কোণ সমান বললাম 180। আরেকটা জিনিস বলছি, এ কোণ প্লাস এটা কত হবে, 90 ডিগ্রি। এটা 90, এটা ও কোণ আছে, তাহলে এ প্লাস 90 প্লাস 90 প্লাস কোণ ও সমান হচ্ছে 360। 360 থেকে দেখো 180 বাদ গেল, এ প্লাস তাহলে ও সমান 180, তাহলে R1 প্লাস R2 সমান এ। তাহলে আমার কি প্রমাণ করার দরকার ছিল, আমার প্রমাণ করার বিষয় ছিল এ সমান দেখো R1 প্লাস R2 হয়ে গেল। ওই দুটো ইকুয়েশন যদি প্রমাণ করি তাহলে ন্যূনতম চ্যুতিকোণ নয়, চ্যুতিকোণ সমান আসছে I1 আপতন কোণ, I2 প্রিজম থেকে নির্গমন কোণ মাইনাস এ। ওকে, এবার এখানেই তোমার একদম প্রিজমের এই ডেল্টা মিনিমাম হওয়ার শর্তটা আমি বলে দেবো এবং এর গ্রাফটা যেটা আছে সেটা এঁকে দিচ্ছি। এটা ধরো ডেল্টা, এদিকটা ধরো আয়ের গ্রাফ। তাহলে আমি জানি I1 আর I2 এর ক্ষেত্রে এইভাবে একটা গ্রাফ পাবো। এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ন্যূনতম মান, অর্থাৎ ডেল্টা মিনিমাম এই জায়গাটাকে বলা হচ্ছে।
ওকে, তাহলে এইটা কেন পেলাম আর এটা কেন পেলাম, এটা হচ্ছে এই যে প্রিজমের ক্ষেত্রে যে আপতন কোণের জন্য এখানে ন্যূনতম চ্যুতিকোণ পাবো, একই রকম সেই উল্টোটা, অর্থাৎ এই যে নির্গমন কোণের জন্য মানে ধরো 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল তখন আমি ন্যূনতম চ্যুতিকোণ পাচ্ছি, সিমিলারলি যখন 30 ডিগ্রি কোণে নির্গত হবে সেক্ষেত্রেও আমি ন্যূনতম চ্যুতিকোণ পাবো। কনসেপ্টটা ক্লিয়ার আছে না নাই? আর তোমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। ন্যূনতম চ্যুতিকোণের শর্ত, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত সেটা হচ্ছে এই যে আপতন কোণ I1 সমানই হচ্ছে নির্গমন কোণ I2, এটি হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের শর্ত। বুঝতে পারলে না পারলে না? তাহলে গ্রাফটা হয়ে গেল ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হয়ে গেছে, এটা হয়ে গেছে। বলো তাহলে প্রিজমের সম্পর্কে এখান থেকে কোনো কিছু অসুবিধা আছে বলো? প্রিজম সম্পর্কে বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত বলে দিয়েছি। ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। অনেকগুলো পেজ ছিল বাট ঠিক আছে, দরকার নেই। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে কি বলেছে যে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। ওকে, এটাই কোশ্চেন। তাহলে উত্তর লেন্স সম্পর্কে আমার আর পেজ আছে নাকি একবার প্রথমে দেখে দিই। আচ্ছা, পেজ দুটো আছে, সো আমি উত্তর লেন্স সম্পর্কে কিছু কথা বলতে পারবো এখানে। ওকে স্যার, ঠিক আছে। সো দেখো উত্তর লেন্স মানে কি, যার দুটি তলই উত্তল, নাকি এই যে উত্তর লেন্স প্রধান অক্ষ সেম জিনিস। এবার এখানে একটা কনসেপ্ট আছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র মানে আলোক রশ্মি ধরো এসে পড়লো, এখানে প্রতিসরণ হবে, প্রতিসরণের পর এর মধ্যে দিয়ে গেল, তারপর প্রতিসরণের পর এইভাবে বেরোলো। মানে অ্যাকচুয়ালি আমি যদি ছবিটা আঁকতে চাই, ধরো এইভাবে একটু ভালো করে আঁকি, দেখো একটু যদি ভালো করে আঁকি ছবিটা, বেসিক্যালি ওকে, তাহলে ভিতরে যাচ্ছে আলোক রশ্মি, ধরো এইভাবে পড়েছিল, আলোক রশ্মি এখানে পড়লো, ভিতরে যাওয়ার সময় প্রতিসরণ হলো, তারপর যাচ্ছে। এই যে আলোক রশ্মি যে পথে এলো এবং যে পথে যাচ্ছে, দেখো চ্যুতি কোণের মানটা কত হয়েছে, চ্যুতি কোণটা হয়েছে কত, 0 ডিগ্রি। চ্যুতি কোণটা হয়েছে 0 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই যে বিন্দুটা বা যার মধ্য দিয়ে গেল তাকে বলছে আলোক কেন্দ্র। তাহলে উত্তর লেন্স সম্পর্কে এটা মনে থাকবে তোমাদের। ওকে, পরবর্তী দেখো যেটা এখানে কোশ্চেন আছে যে উত্তর লেন্সের সাহায্যে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, এটা হচ্ছে এক্সেপশন কেস। এই কোশ্চেনটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে যে বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার, বা উত্তর লেন্সে কখন অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। এটা তোমরা এই যে 100% যে আমি বলেছিলাম যে কতগুলো কোশ্চেন থাকবে তার মধ্যে এই কোশ্চেনটা, যে উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। তাহলে তোমরা যদি ছবিগুলো দেখো, সব ছবিগুলো এখানে আঁকা পসিবল নয়, আমি তোমাদের ডিরেক্ট ট্রিক বলে দিচ্ছি, বাট এই ছবিটা অবশ্যই আঁকিয়ে দিচ্ছি। দেখো ডিরেক্ট ট্রিকটা হচ্ছে পরের পাতায় বলে দেবো। এখানে দেখো যে উত্তর লেন্স আমার আছে, ওকে, উত্তর লেন্সের প্রধান অক্ষ আছে, উত্তর লেন্সের এইটাকে যদি ফোকাস বলি, এইটাকে যদি আলোক কেন্দ্র ও বলি, তাহলে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে যদি বস্তু রাখি, সেক্ষেত্রে দেখো একটা আলোক রশ্মি এই এর মধ্য দিয়ে গেলে এখানে আরেকটা ফোকাস পাবো, তাহলে এই ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। ওকে, আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে এভাবে চলে যাবে। তাহলে এদেরকে যদি আমি পেছনের দিকে বর্ধিত করি, পেছনের দিকে যদি বর্ধিত করি, তাহলে একটা বিন্দুতে দ্বারা মিট করছে বলে মনে হচ্ছে। ওকে, তাহলে যদি পেছনের দিকে মিট করছে বলে মনে হয়, তাহলে এইখানেই আমার স্মল পিকি অর্থাৎ প্রতিবিম্বটা গঠিত হলো। দেখো তাহলে প্রতিবিম্বটার ক্ষেত্রে দেখো সমশীর্ষ পেয়েছি, বিবর্ধিত পেয়েছি, এর চেয়ে বড় পেয়েছি, এবং বস্তুর আকারের তুলনায় বড় তো অবশ্যই হচ্ছে। বিবর্ধন মানেই কি বস্তুর আকারের তুলনায় বড় হবে। সমশীর্ষ আরেকটা বৈশিষ্ট্য যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অসৎ। ওকে, তাহলে ছবিটা বুঝতে পেরেছো? ছবিটা কি, একটা আলোক রশ্মি সোজা আলোক কেন্দ্রের ওখানে গেল এবং ফোকাসের মধ্য দিয়ে চলে গেল, এবং অপর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেটাকে যদি পেছনের দিকে বর্ধিত করি একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। ওকে, এটা আমাদের ছবি। পরবর্তী যে কোশ্চেনটা আছে এখানে সেটা হচ্ছে তোমার যে কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা হয়। এটা হচ্ছে তোমার কি হবে, উত্তর লেন্স। দেখো এখানে উত্তর লেন্স আছে, উত্তর লেন্স লিখবে কোনো প্রকার। এবার দীর্ঘ দৃষ্টি স্বল্প দৃষ্টি সম্পর্কে এখানে জানিয়ে দিই, যেহেতু কোশ্চেনটা এসে গেছে তাহলে টপিকটা এখানে বলে দিই। ওকে, দেখো দীর্ঘ দৃষ্টি মানে
দীর্ঘদৃষ্টিটা তোমাদের আগের বছর এসেছে 2025-এ, তাহলে এতটা ইম্পর্টেন্ট নেই, বাট রিপিট হতে পারে, কোনো চাপ নেই। দীর্ঘদৃষ্টি এটা রিপিট হওয়ার মতোই কোশ্চেন, ঠিক আছে। আরেকটা আছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। ওকে, স্বল্প দৃষ্টি দীর্ঘ দৃষ্টির মধ্যে পার্থক্য কি, সবকিছু একদম ডিটেলসে জেনে নিচ্ছি। তাহলে দেখো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে আমার যে চোখটা আছে, চোখের মাঝে যে লেন্সটা আছে, ওকে, দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসকে দেখতে পাবে, কাছের জিনিসকে দেখতে পাবে না। এবার দূরের জিনিসকে দেখার জন্য আমি মানে হচ্ছে তোমার মানুষের চোখের যে দৃষ্টি ক্ষমতা সেটা কি অসীম পর্যন্ত দেখতে পারে, দূরবর্তী দৃষ্টি ক্ষমতা, আর যেটা নিকটবর্তী দৃষ্টি ক্ষমতা সেটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। তাহলে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি বলছি, দূরের জিনিসকে দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসকে দেখতে পাচ্ছে না। তার মানে কি, তার ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়, বুঝতে পারলে না পারলেনি, অর্থাৎ আলোক রশ্মি আসছে, অর্থাৎ এখানে ধরো বস্তুটা আছে, বস্তু থেকে আলোক রশ্মি গেল, আলোক রশ্মি যে যদি রেটিনার বাইরে মিলিত হয়, অর্থাৎ এইখানে মিট করছে, এইখানে আমার রেটিনা, এইখানে আমার অপটিক নার্ভগুলো আছে, ওয়েট করছে, বলছে কিছু আসো আমি তোমাকে ব্রেনে পাঠাবো, বুঝতে পারছো, এখানে ব্রেনে পাঠাবে এবং সেটা দেখতে পাবে, ব্রেনে পাঠাবে। ওকে, জাস্ট ব্রেন আঁকতে চাইছি, এটা অন্য কিছু ভাবনি, ব্রেন, ঠিক আছে। এবার এটা হচ্ছে অপটিক নার্ভগুলো ওয়েট করছে, কিন্তু আমার প্রতিবিম্বটা কোথায় কোথায় ঘটনা হচ্ছে, এখানে, তারা অপটিক নার্ভ এখানে সারা জীবন ওয়েট করতে থাকবে, এখানে তোমার হোক না, তাহলে দেখতে পাবো নি। ওকে, এবার যখন আমি কোনোভাবে যদি এই দূরে যেটা যাচ্ছে সেটাকে কাছে আনতে পারি, অর্থাৎ রেটিনা গঠন করতে পারি, তাহলেই আমার এই প্রবলেম সলভ। তাহলে এইখানে যদি আমি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তর লেন্স ব্যবহার করে দিই, উত্তর লেন্সের কাজ কি, উত্তর লেন্সের কাজ বা উত্তর লেন্স কি বলে, অভিসারী না অপসারী বলো, এগুলো তোমরা পড়েছো। তাহলে উত্তর লেন্সকে বলে তোমার হচ্ছে অভিসারী। মানে কি, এই যে তোমার উত্তর লেন্স আছে, উত্তর লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি কিছু যায় তাহলে একটা বিন্দুতে মিলিত হয়, এই ধর্মটার জন্য একে বলা হচ্ছে তোমার, এই কোশ্চেনটা যেহেতু পরে আছে তাহলে পরে ওখানে ডিটেলস আলোচনা করে দেবো। ওকে, তাহলে এই জন্য এটাকে বলছি অভিসারী। আর অবতলের ক্ষেত্রে কি হয়, অবতলের ক্ষেত্রে তোমার আলোক রশ্মি এসে দূরে সরে যায়, তাহলে এটা হচ্ছে ডাইভার্জ হয়ে যায়, ডাইভার্জিং, এটা কনভার্জিং, ডাইভার্জিং, এটা হচ্ছে তোমার অভিসারী, এটা হচ্ছে অপসারী। ওকে, এবার দেখো তাহলে যেহেতু ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে অথবা অক্ষিগোলকটা আকারে ছোট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রেটিনার বাইরে যদি আমার প্রতিবিম্বটা গঠিত হয়, সেক্ষেত্রে আমার দীর্ঘ দৃষ্টি সম্পন্ন লোক হয়ে গেল। এবং তার প্রতিকার কিভাবে করছি দেখো, উপযুক্ত উত্তর লেন্স ব্যবহার করে আমি এই প্রকার দৃষ্টি ত্রুটি নিবারণ করতে পারবো। মায়োপিয়াতে এর জাস্ট উল্টোটা বলে বলে যাব। তাহলে এখানে কি হবে, রেটিনার বাইরে হচ্ছিল, এখানে কাছে হবে। এখানে দেখো ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছিলো, এখানে ফোকাস দৈর্ঘ্যটা কমে যাবে, এখানে ফোকাসটা কমে যাবে, অর্থাৎ এখানে অক্ষিগোলকের প্রসারণটা বা অক্ষিগোলকটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছিলো, এখানে বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে অক্ষিগোলকটা। আর কি বলবো, এগেন সেম মিস্টেক্স উইল হ্যাপেন। তাহলে এখানে দেখো আমি চোখটা, আমার এই চোখের লেন্সটা আছে, আলোক রশ্মি আসছে, মায়োপিয়া মানে কাছের জিনিস দেখতে পাবে, দূরের জিনিস দেখতে পারবে না, তাহলে তার দূরবর্তী যে স্বাভাবিক যে দৃষ্টিক্ষেত্র সেটা তার অসীম থেকে কমে আসবে। ওকে, এটা যেমন 25 সেন্টিমিটার তার নিকটবর্তী দৃষ্টি ছিল আমাদের ক্ষেত্রে, স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, ত্রুটিপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে সেটা ধরো চেঞ্জ হয়ে গেল, 35 সেন্টিমিটার 40 সেন্টিমিটার হয়ে গেছে, 25 সেন্টিমিটার সে জিনিসকে দেখতে পাচ্ছে না। সেম জিনিস অসীমে থাকা বস্তুকে সে দেখতে পাবে না, তার আগে চলে আসছে, তার দৃষ্টিক্ষেত্রটা কমে গেল। ওকে, তাহলে তার জন্য কি করব, তার ক্ষেত্রে কি হয়, অসীম থেকে আগত আলোক রশ্মি উৎস হচ্ছে তোমার ফোকাসে না মিলিত হয়ে ফোকাসের আগেই মিলিত হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার অপটিক নার্ভ ওয়েট করে আছে, এইখানে যদি মিলিত হয় তাহলে এগুলো এখান থেকে যাবে, কি করে যেতে পারবে না। তার জন্য এখানে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের যদি অবতল লেন্স একটা ব্যবহার করি, তাহলে এটাকে কিন্তু একটু জাস্ট ডাইভার্জ করে দেবে, অর্থাৎ একটু দূরে মিট করাতে পারবে। তার জন্য এখানে মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টিতে আমি কি ব্যবহার করব, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করব। কোনো অসুবিধা থাকলে বলো এখান থেকে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো যেটা তোমরাকে বলেছিলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে জিনিসগুলো বলবো, যে কোথায় কোথায় বস্তু উত্তল এবং উত্তল লেন্স যেটা সেটা হচ্ছে অবতল দর্পণ, সেম জিনিস। তাহলে দেখো 1 নাম্বার যদি হচ্ছে কোনো বস্তু, এখানে লিখছি বস্তু, এখানে লিখছি প্রতিবিম্ব, এখানে লিখছি আকার, এখানে লিখলাম প্রতিবিম্ব, এখানে লিখলাম আকার, আর এখানে লিখছি ধরো প্রকৃতি, নাকি
প্রকৃতি। তাহলে বস্তু যখন তাহলে বস্তু যখন অসীমে থাকে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? ফোকাসে। তাহলে এর উল্টা ভাষাটা বলতে পারি, বস্তু যখন ফোকাসে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। আমি জাস্ট একটু সিম্বলিকলি করার চেষ্টা করছি, আর যেটা তোমার এক্সেপশন সেটা অলরেডি বলে দিয়েছি, তাহলে ওখানে আসছিনি। আর একটা জিনিস দেখো, তাহলে ফোকাস অসীম হয়ে গেছে। এবার দেখো এখানে আর একটু জায়গা আমি নিচ্ছি, এখানে ফোকাস অবধি করছি। ওকে, ফোকাস অবধি করছি। তাহলে এখানে বলছি ফোকাসে হলো অসীমে। তাহলে ফোকাস আর অসীমের মাঝে কি আছে বলো তো? বক্রতা কেন্দ্র আছে। বক্রতা কেন্দ্র বা এখানে উত্তর লেন্সের ক্ষেত্রে আছে 2f। 2f এ দেখো, 2f এ থাকলে 2f ই হবে। ওকে, বস্তু যদি 2f এ থাকে প্রতিবিম্ব 2f এ গঠিত হবে। বস্তু যদি অসীমে থাকে, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্বটা ফোকাসে গঠিত হলো, এবং আকারটা কি হবে? ছোট হবে। প্রকৃতি হবে সদ, আর সদের সঙ্গে কিটা ফ্রি থাকে? অবশীর্ষটা ফ্রি থাকে। সদ মানে অবশীর্ষ। ওকে, ছোট। আর বিবর্ধনটা কি হবে? ছোট যেহেতু, তাহলে বিবর্ধনটা কম হবে, একের চেয়ে কম। m লেস দেন 1, m লেস দেন 1। 2f মোস্ট কোশ্চেন এখান থেকেই জিজ্ঞাসা করা হবে যে বিবর্ধন কখন 1 হবে? যখন বস্তুটা 2f দূরত্বে রাখা হবে। অথবা দর্পণের ক্ষেত্রে দেখো উল্টোটা, দর্পণের ক্ষেত্রে উল্টো বলতে অসীমটা অসীমই থাকবে, অসীম ফোকাসে বা ফোকাস তলে ছোট হবে, m লেস দেন 1 সদ যেটা আছে তোমার অবশীর্ষ। 2f এর পরিবর্তে বলবো বক্রতা কেন্দ্রে হলে বক্রতা কেন্দ্রে, সেক্ষেত্রে বিবর্ধন মানে তোমাকে বলে দিই, বিবর্ধন m সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা। এটা দিয়ে অঙ্ক আছে, অবশ্যই করে দেবো, তখন বিবর্ধনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট এখানে মনে রাখবে বিবর্ধনের মানটা 1 হয় কখন? যখন 2f থাকে, তখন বিবর্ধনের মানটা 1। পরবর্তীতে যাচ্ছি, যখন ফোকাসে থাকে তখন অসীমে, এবং অসীমে যখন গঠিত হয় তখন m এর মানটা গ্রেটার দেন 1 হয়, এবং এটাই কি সদ এবং অবশীর্ষে হয়, বস্তুর আকারের চেয়ে বড় হয় এখানে। এবার এর দুজনের মাঝে, অর্থাৎ অসীম আর 2f এর মাঝে যদি বস্তু রাখি, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস আর 2f এর মাঝে। দেখো ইজিলি রিমেম্বার হয়ে যাবে। তাহলে একটি মনে রাখতে হবে আমাকে, যে অসীমে হলে ফোকাস হবে, এটা মনে থাকবে না তোমাদের? তাহলে অসীমে হলে ফোকাসে হলে তার উল্টো, 2f এ হলে 2f এ, অসীম আর 2f এর মাঝে হলে ফোকাস আর 2f এর মাঝে প্রতিবিম্ব হবে। 2f আর f এর মাঝে বস্তু থাকলে 2f আর অসীমের মাঝে হবে প্রতিবিম্ব। দেখো মনে থাকবে না বলো? জাস্ট ছক আকার করে দিলাম। এবার এখানে ছোট একটু, মানে এখানেও ছোট হয়ে আছে, খর্বাকৃতি, এখানে খর্বাকৃতি ছিল, এখানে একটু ছোট, একটু বেড়েছে, এখানে সমান হলো, তারপরে বাড়ছে। ওকে, ছোট, এখানে খুব ছোট, এখানে ছোট, এখানে সমান, এখানে বড়, এখানে খুব বড়, হলো সদ অবশীর্ষ। কোনো অসুবিধা? m লেস দেন 1, m সমান 1, m গ্রেটার দেন 1। বলো, সব কিছু এখান থেকে করিয়ে দিয়েছি। সেম জিনিস হবে, এটা জাস্ট অবতল দর্পণের ক্ষেত্রে। ওকে, আর এক্সেপশন কেসটা বলেই দিয়েছি। চলো পরের কোশ্চেনে যাই। সহজ কোশ্চেন দেখো, যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সমান c/v, যেখানে সিটা হচ্ছে শূন্যস্থান আলোর বেগ, ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে সিটা আমি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যদি তুমি এরকম অঙ্ক দেখতে পাও, আগে করবে কিন্তু, তোমার যতই r সমান 2f বা ডেল্টা সমান i1 + i2 - a মুখস্থ থাকুক, তুমি ওগুলো করতে যাবে না। টাইম ওয়েস্ট কেন করবে? যেহেতু এই যে সিঙ্গেল কোয়েশ্চেনে যদি 3 নাম্বার পেয়ে যাও, তুমি কেন ওইসব করতে যাবে বলো? তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি এর মানটা দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এখানে যে ম্যাথামেটিক্সগুলো দেবে, দেখো আমি তোমাদের ম্যাথামেটিক্সগুলো অবশ্যই সব করে দেবো, বাট যে ফর্মুলাগুলো আছে সেগুলো এখানে একটু তোমাদের জন্য কুইক রিভাইজ করে দেবো। তাহলে 10⁸ কেটে যাচ্ছে, 3/2 মানে কি 1.5। বলো, শুধু ভাষাটা লিখতে হতো যে সিটা হচ্ছে শূন্যস্থান আলোর বেগ, বিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ, আর মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তারপরে আমরা জানি মিউ সমান c/v। দেখো জাস্ট 1 2 3 4, তোমরা 2 লাইন শুধু ভাষাটা লিখতে হবে, যে এইটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, 3টা লাইন লিখতে পারবেন। তাহলে এখান থেকে 3 নাম্বার ইজিলি পেয়ে যেত। ঠিক আছে, এবার এরকম এত সহজ কোশ্চেন কিন্তু আর 3 নাম্বারে দেয় না। ধরো ওরা একটু চালাক হয়েছে, এখান থেকে ডেল্টার মানটা দেয়। ঠিক আছে, ন্যূনতম চ্যুতিকোণের একটু ঘুরিয়ে তোমরাকে দেবে, বাট দেখো তোমরাকে সব কিছুর জন্য রেডি করে দেবো। তাহলে মিউ সমান c/v, এখান থেকে কিছু কনসেপ্ট বলতে পারি। তাহলে যার বেগ বেশি হবে তার মিউটা কম হবে, আর
শূন্যস্থান আলোর বেগ তো অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে ভি যার বেশি তার মিউটা কম, যার বেগটা কম তার মিউটা বেশি। ওকে, এই কনসেপ্টটা বলতে পারি এখান থেকে আমি তাহলে। ওকে, আর কিছু সূত্র এখানে বলবো কি, আর একটা সূত্র বলে দিই দেখো। তাহলে মিউ সমান, আবার সি সমান কি জানি বলো তো, এন ইন্টু ল্যামডা। ল্যামডা ধরো 0 ধরছি বায়ুমণ্ডলের, এন ইন্টু ল্যামডা 1। তাহলে এন কম্পাঙ্কটা একই থাকে, তাহলে ল্যামডা 0 বাই ল্যামডা 1। এটা হচ্ছে শূন্যস্থান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটার থেকেও কিন্তু অঙ্ক এসেছে, এটার থেকে অঙ্ক এসেছে, এটার থেকে তো দেখতেই পাচ্ছ। ওকে, আসছি দেখো পরে কোশ্চেন। এটা হচ্ছে √2। √2 বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে ধরো মাধ্যমটা এম ধরে নিচ্ছি, তাহলে বায়ু সাপেক্ষে মানে এ মিউ, মাধ্যমটা ধরে নিলাম এম, সমান কত বললাম, √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ, তাহলে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ বলে দেওয়া আছে কত, 45 ডিগ্রি। হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত, দেখো। তাহলে চ্যুতি কোণের কনসেপ্ট প্রতিসরণের ক্ষেত্রে জানতে হবে। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এটা কিন্তু ক্যাপেবল আছে এরকম টাইপের কোয়েশ্চেন আসার। ওকে, মানে এটার অ্যাকচুয়ালি ক্ষমতা আছে তোমাদের পড়ার। ঠিক আছে, বাট দেখো কোয়েশ্চেনটা দেখো। তাহলে আপতন কোণ বলে দেওয়া আছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে এ সাপেক্ষের প্রতিসরাঙ্কটা দেওয়া আছে। এটা ধরো এই মাধ্যম, এটা ধরো এই মাধ্যম। তাহলে দেখো স্নেলের সূত্র। এবার আলোক রশ্মি ঘন না লঘু আমার জানা নাই, জানার দরকারও লাগবে না। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আর কোণ। তাহলে আমি লিখতে পারি এ মিউ এমটাকে লিখতে পারি কি, মিউ এম বাই মিউ এ। এবার একটা মজার বিষয়, এই যে মিউ এ মানটা মানে হচ্ছে তোমার বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, ওর মানটা হচ্ছে 1। তাহলে মিউ এম মানে √2, তাহলে √2 যেহেতু, তাহলে এই মাধ্যমটা ঘন, তাহলে আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা হলো সেই পথ থেকে অবশ্যই সরে যাবে, কিন্তু কোন দিকে সরবে, এদিকে সরছে। ওকে, এখান থেকে বুঝে গেছি আপাতত। এবার চ্যুতিকোণ সম্পর্কে একটু আসছি। দেখো চ্যুতিকোণ মানে জিনিসটা কি, চ্যুতিকোণ মানে প্রতিসরণের ক্ষেত্রে যে চ্যুতিকোণ সেটা দেখে নাও। তাহলে আলোক রশ্মির যাওয়ার কথা ছিল এই পথে, আলোক রশ্মি ওই পথ থেকে, আমি আইডেন্টিফাই করে নিয়েছি যেহেতু এটা ঘন মাধ্যম, তাহলে এই পথে সরে এলো। তাহলে আলোক রশ্মি যতটা কোণে সরে এলো সেই পথটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা। এটা হচ্ছে তোমার আর প্রতিসরণ কোণ। তাহলে আমার ডেল্টাটা বের করতে বলেছে, কিভাবে বার করব, এই পুরো কোণটা যদি 45 ডিগ্রি হয়, এই পুরো কোণটা কত হবে, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে যদি আমি 8টা বাদ দিয়ে দিই কত পাবো, ডেল্টাটাই পাবো। বলো কোনো অসুবিধা থাকলে বলো। দেখো আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই পুরা কোণটা কত হবে, তাহলে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এইখান থেকে যদি আমি এই ছোট্ট কোণটা অর্থাৎ এই কোণটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে বলো, এই কোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে দেখো শুধুমাত্র তোমার এই কোণটা পড়ে থাকছে, তো এই ডেল্টা কোণটা পড়ে থাকছে। তাহলে ডেল্টা বেরিয়ে যাবে আই মাইনাস আর, ডেল্টা সমান আই মাইনাস আর। আর যদি কি হতো, এই কোণটা বড় হতো অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তখন হচ্ছে আর মাইনাস আই। তাহলে আমি মনে রাখবো বড় কোণ মাইনাস ছোট কোণ মনে রাখবো, বাস ডেল্টা সমান বেরিয়ে যাবে। এবার দেখো তাহলে স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন 45 ডিগ্রি সমান কত পাবো, সাইন 45 ডিগ্রি ইন্টু মিউ এ ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সাইন আর ইন্টু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। তাহলে এইটা হচ্ছে তোমার কত বেরালো বলো তো, সাইন 45 ডিগ্রির মান কত বেরিয়েছে জানি আমি, 0 1/√2 ইন্টু 1 সমান সাইন আর ইন্টু √2। তাহলে এখান থেকে যদি √2 গুণ করি তাহলে এইটা হচ্ছে √2 গুণ হয়ে কত হলো, মানে কাটাটা ভুল হবে, এটা হচ্ছে কাটাটা যদি ভুল হয়, দেখো এটা √2 আমি কাটছি না, গুণ করছি অ্যাকচুয়ালি। তাহলে গুণ যদি করি তাহলে √2 আর এখানে √2 আছে, √2 যদি গুণ করি কত হবে 2। তাহলে সাইন আর সমান, আমার এখানে জায়গা না এখানটাই করছি দেখো, তাহলে সাইন আর সমান আমি পেলাম হাফ, হাফ মানে কত সাইন 30 ডিগ্রি। তাহলে আর সমান বেরিয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই আর যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে 45 থেকে 30 বিয়োগ করবো কত হবে
15 ডিগ্রি। বলো কোনো অসুবিধা থাকলে বলো। ভিডিওটা একটু লেন্দি যাবে, বাট তোমাদের সব কনসেপ্টগুলো, আলোর মেন যে কনসেপ্ট সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো। ওকে, তারপরে দেখো দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন। অবশ্যই তোমরা জানো এখানে অবতল দর্পণ ব্যবহার করে। আর তারপরে কোশ্চেন আছে কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না। অর্থাৎ কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি যখন যায়, এই দেখো আলোক রশ্মি যখন কাঁচ ফলকের মধ্য দিয়ে যায়, তখন আলোক রশ্মি যাচ্ছে যে পথে, মানে আপতন কোণ যাইছিল, এটা ধরো তোমার I2 আর I1 সমান হয়। কী করে করবো, এই বিন্দুতে প্রতিসরণের সূত্র, এই বিন্দুতে প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করব। জাস্ট এটাকে বলো μ1 বললাম, এটাকে μ2, এটাকে μ3। এবার μ3টা 1, μ1টা 1, তাহলে এইটা হচ্ছে তোমার 1, এটা μ, এটা 1। ওকে, এবার যদি আমি এই বিন্দুতে স্নেলের সূত্র, এই বিন্দুতে স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে প্রমাণ করে দিতে পারবো, যেহেতু চিত্রানুযায়ী R1 সমান R2, এটা হচ্ছে R1 কোণ, এটা হচ্ছে R2 কোণ, তাহলে এখান থেকে আমি পাবো সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই হচ্ছে সাইন R2। তাহলে যেহেতু R1 সমান R2, তাহলে এখান থেকে পাবো সাইন R1 সমান R2। যদি পেয়ে যায় তাহলে সাইন R1 সমান সাইন R2 কেটে গেল, তাহলে আমার এখান থেকে সাইন I1 সমান I2 হয়ে গেল প্রমাণ। ইজিলি হয়ে যাবে। এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসেছে তাই একটু স্পিডি করলাম। ওকে, স্কিপ করতে পারো তোমরা, বাট এই কোশ্চেনটা ভালো করে করবে যে দন্ত চিকিৎসকগণ, এটা কিন্তু চান্স আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন। ওকে, পরে কোশ্চেন যাবো। সব পরের কোশ্চেন অর্থাৎ 8 নাম্বার কোশ্চেন দেখো, যে একটি উত্তর লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত। এবার উত্তর লেন্সের কনসেপ্ট একটু আগেই বলে দিয়েছিলাম, যে উত্তর লেন্সের ক্ষেত্রে যদি বস্তুটাকে আমি ফোকাসের মধ্যে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বলো তো। যদি ধরো ফোকাসের মধ্যে রাখি, প্রতিবিম্ব গঠিত হয় অসীমে। ঠিক আছে, এইভাবে যায়, একটা ধরো সমান্তরাল ফোকাসের মধ্যে দিয়ে যায়, একটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, দুটো সমান্তরাল রশ্মি যায়, তাহলে অসীমে পাবো। তাহলে লেন্সের এই দিকে এবং এই দিকে কোনো দিকেই কোনো প্রতিবিম্ব গঠিত হবে না। তাহলে কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের কোশ্চেন। জাস্ট যেহেতু কোনো প্রতিবিম্বই পাওয়া যায়নি কোনো দিকেই, তাই এখানে বলবো ফোকাস দূরত্বই হবে 20 সেন্টিমিটার। ফোকাস দূরত্বই হবে 20 সেন্টিমিটার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ বায়ুর সাপেক্ষে মানে এ মিউ জি সমান 1.5 বলে দেওয়া আছে, এবং জানতে চেয়েছে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, অর্থাৎ জি মিউ এ সম্পর্কটা কি 1/a মিউ জি। তাহলে 1/1.5, দ্যাট ইজ 10/15। তাহলে আমি 5 দুগুণে 10, 5 3 15, দ্যাট ইজ 2/3 রাখতে পারি, অথবা ভাগ করে দিতে পারি, জাস্ট 0.66। ওকে, তুমি এটা করে দিতে পারো 0.67 বা 0.666 করে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে, তার একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্যটা বলা আছে 5 সেন্টিমিটার, এটিকে একটি উত্তর লেন্সের সামনে, উত্তর লেন্স আছে, উত্তর লেন্সের সামনে রাখা হয়েছে। ওকে, জাস্ট ছবিটা একটু আমি যদি ঠিক করে আঁকি, তাহলে দেখো কি হবে। উত্তর লেন্স আছে, প্রধান অক্ষ 5 সেন্টিমিটার। ওকে, একটু ইরেজ করে দাও এটা। ওকে, and then জাস্ট এইটা হচ্ছে 5 সেমি। ওকে, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে আচ্ছা, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে, কোশ্চেনটা একটু গোলমাল আছে, যে 2 সেমি দূরত্বে রেখে, আচ্ছা 2 সেমি দূরত্বে রাখা আছে।
10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। তাহলে প্রতিবিম্বটা হয়ে গেছে, তাহলে নিচের দিকে হবে প্রতিবিম্ব 10 সেন্টিমিটার এর দৈর্ঘ্যটা। তাহলে রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্ব। তাহলে রৈখিক বিবর্ধন দেখো, রৈখিক বিবর্ধন ফর্মুলাগুলো এখানে কিন্তু করে দেব। রৈখিক বিবর্ধনের থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের আসতে পারে, স্টার দিয়ে রাখতে পারো এটা। রৈখিক বিবর্ধন মানেই হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বা আমি এটাকে বলতে পারি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ওকে, প্রতিবিম্বের উচ্চতা কত আছে এখানে? 10 আছে। বস্তুর উচ্চতা কত আছে? 5 আছে। তাহলে 2 হলো। ওকে, এবং আরও একটা, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব যদি হয়ে যায়, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত আছে বলে দেওয়া নাই, বের করতে হবে। তাহলে বস্তু দূরত্ব 2 আছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? প্রতিবিম্ব দূরত্ব হবে 2 ইন্টু বস্তু দূরত্ব, 2 ইন্টু রৈখিক বিবর্ধন, তাহলে 2 দুগুণে 4 হবে। ওকে, একটু যদি এটা ভালো করে লিখে দিই তোমাদের জন্য, ওয়েট, জাস্ট একটু লিখে দিচ্ছি। দেখো যে রৈখিক বিবর্ধন, ওই পেনটা কিন্তু ঠিকঠাকভাবে লেখা যায়নি, জাস্ট ফোনে করছি তো। রৈখিক বিবর্ধন সমান কি বলতে পারি? প্রতিবিম্বের উচ্চতা, এটা ইম্পর্টেন্ট ওই জন্য ভালো করে লিখে দিচ্ছি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। ওকে, তাহলে উচ্চতাটা দেওয়া আছে এখানে, দেখো 10 আর 5, তাহলে 10 আর 5 এখানে বসিয়ে দাও, 10 আর 5 কেটে গেল, 2 হলো। আবার এখানে প্রতিবিম্ব দূরত্বটা জানতে চেয়েছে, বস্তু দূরত্বটা 2 দিয়ে আছে, বসিয়ে দাও 2 ইন্টু 2, তাহলে যেহেতু রৈখিক বিবর্ধন 2 বেরিয়েছে, 2 দুগুণে 4। ওকে, প্রতিবিম্ব দূরত্ব 4 হয়ে গেল। পরের কোশ্চেনে যাব। দেখো আলোর বিচ্ছুরণ কাকে বলে, এবং সেখানে আরেকটা কোশ্চেন আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে। দেখো যে আলো বা যৌগিক সাদা আলো বা যৌগিক আলো যখন কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন আলোর বা যৌগিক আলোর 7টা বর্ণে ভেঙে যায়। ঠিক আছে, 7টা বর্ণে ভেঙে যায়, 4 3 7। এই 7টা বর্ণে ভেঙে গেল, অ্যাকচুয়ালি 7টা বর্ণে ভেঙে গেল, এইটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, তাই কি বলবো, তোমার যৌগিক আলো বা সাদা আলোর কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি যখন মৌলিক বর্ণে পরিণত হয় বা ভেঙে যায়, তখন সেটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ওকে, একটি কাঁচফলকের, পরে কোশ্চেন দেখো, একটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি। এবার আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কিছু জিনিস একদম এখানেই বলে দিতে চাইবো, যে দেখো জাস্ট আমি একটু ছবিটা যদি একটু ভালো করে আঁকি, ইরেজ করলাম, এবার জাস্ট ছবিটা আঁকছি। দেখো প্রিজম আছে, সাদা আলো পড়েছে, জাস্ট 1 2 3 4 5 6 7। ওকে, এখান থেকে আর একটু ভেঙে যাবে, 2 3 4 5 6 7। তাহলে বে নি আ স হ ক লা, আমি এটাই বলতে চাইছি যে চ্যুতিকোণ সর্বোচ্চ হবে, এই যে চ্যুতিকোণ, এই যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে যতটা সরে গেল, চ্যুতিকোণ সর্বোচ্চ হবে বেগুনির, চ্যুতিকোণ সর্বনিম্ন হবে লাল। লালের বেগ বেশি, বেগুনির বেগ কম। লালের প্রতিসরাঙ্ক বেগ বেশি, তাহলে প্রতিসরাঙ্ক কম হবে, কারণ মিউ সমান c/v। বেগটা যেহেতু বেশি, প্রতিসরাঙ্ক কম হবে, বেগুনির প্রতিসরাঙ্ক বেশি। এইখান থেকে একটা শর্ট কোশ্চেন তোমরা দেখতে পেতে চলেছো মাধ্যমিকে, তোমাদের আপকামিং মাধ্যমিক এক্সামিনেশনে। জাস্ট কার বেগ বেশি, কার প্রতিসরাঙ্ক বেশি, এখান থেকে পুরোটাই কভার করে দিলাম, কার চ্যুতি বেশি। তাহলে লালের চ্যুতি সর্বনিম্ন, বেগুনির চ্যুতি সর্বোচ্চ। ওকে, যদি তুমি ভুলে যাচ্ছ সর্বোচ্চ, আর একটা হচ্ছে নতুন গালি বেরিয়েছে না, বেগুনের বাচ্চা,
তাহলে বেগুনির বাচ্চা সর্বোচ্চ, চৌবাচ্চা সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ বেগুনের বাচ্চা, বেগুনি হচ্ছে সর্বোচ্চ হবে। আর তোমার বাকি সর্বোচ্চ যেহেতু বুঝে গেছো, একটা চ্যুতি সর্বোচ্চ কার হবে, যার বেগ কম, এখান থেকে বাকিগুলো হয়ে যাবে। তাহলে বেগুনির বাচ্চা গালিটাকে কিন্তু আমি এখানে ইউজ করতে পারি। দেখো বেগুনি বাচ্চা মানে সর্বোচ্চ, সর্বোচ্চ চ্যুতি কার হলো বেগুনির, সর্বোচ্চ প্রতিসরাঙ্ক কার বেগুনির, আর সর্বনিম্ন বেগ কার, উল্টোটা, যার চ্যুতি বেশি তার হচ্ছে বেগটা কম হবে। ওকে, এখান থেকে হয়ে গেল। এবার আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা একটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি। দেখো যদি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরে ভেতরে বিচ্ছুরণ হবে ঠিকই, জাস্ট 45 ডিগ্রি কোণে আপতিত হলেও কাঁচফলকের ভেতরে আলোক রশ্মি বিভিন্ন দিকে বেঁকে গিয়ে বিচ্ছুরিত হয়, কিন্তু ফলকের বাইরে বেরিয়ে আসার সময় তা আবার একত্রিত হয়ে যায়, তাই আমরা কেবল একটি সাদা আলোর রশ্মি দেখি, কিছুটা স্থানচ্যুত। তাহলে সাদা, আমি যদি বলতে চাই যে এর ভেতরে জাস্ট ভেঙে যেতে পারে, বাট আলটিমেটলি যখন বেরোবে তখন কিন্তু আমার সাদা আলোই বেরোবে, সাদা প্রবেশ করেছিল সাদাই বেরোবে কিন্তু, ঠিক আছে, 45 ডিগ্রিভাবেই পড়ুক আর যেইভাবেই পড়ুক, যদি কাঁচ ফলকের উপর পড়ে। বুঝতে পেরেছো না পারোনি বলো? কারণ যে কোণে এখানে প্রতিসরিত হবে সেই সিমিলার কোণে এখানে পড়বে, ওই জন্য এটা হচ্ছে R1 সমান R2, I1 সমান I2, প্রিভিয়াসলি ডান। ওকে, পরের কোশ্চেন, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, মানে তাহলে প্রধান ছেদ মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তোমাকে বলে দিয়েছে। ওকে, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত কোনো রশ্মি, মানে I1টা বলে দিয়েছে কত, 30 ডিগ্রি। একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তলে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, I2 সমান বলে দেওয়া আছে দেখো 45 ডিগ্রি। ওকে, তাহলে চ্যুতিকোণ কত, তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান আমি জানি I1 প্লাস I2 মাইনাস এ, জাস্ট মানগুলো বসাতে পারবে না, 30 45 মাইনাস 60, তাহলে 30 30 60, 15 ডিগ্রি উত্তর হবে। তোমাদের এটা করবে অবশ্যই এটা। তাহলে চ্যুতিকোণের ফর্মুলাটা এখান থেকে রিভাইজ হয়ে গেল, অলরেডি আমরা করে এসেছি। পরের কোশ্চেন, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ, দেখো তোমাদের টপিকগুলো কিন্তু প্রায় প্রায় কাভার হয়ে গেছে, যতটা অবধি ভিডিও হয়েছে। যদি এতটা অবধি ভালো করে করেছো তাহলে তোমাদের টপিক কভার, জাস্ট তোমরা অ্যাপ্লিকেশনগুলো করছো ওগুলোর। বায়ু মাধ্যমে কোনো আলোক তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। সিম্পল কোয়েশ্চেন, যে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000, বায়ু মাধ্যমে ধরো আমি λ0 ধরলাম, দ্যাট ইজ 6000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটা একটু গোল অ্যাংস্ট্রম, আর 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে, তাহলে মিউ এর মানটা বলে দিয়েছে 1.5 বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রথমে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে চাই, দেখো মিউ সমান কি জানি C/V, আবার C সমান জানি n λ0 বাই n ল্যামডা, কম্পাঙ্কটা বলেছি একই থাকে, তাহলে λ0 বাই ল্যামডা আমার মিউ। তাহলে আমি এখান থেকে দেখো ল্যামডাটা বার করে নিতে পারবো, λ0 বাই হচ্ছে 1.5, λ0-র মান বলে দেওয়া হয় 6000, 6000 বা এটাকে 3/2 করতে পারি, তাহলে তোমার 3 দুগুণে 6, 2000, মানে হচ্ছে তোমার 4000 উত্তর চলে এলো, 4000 অ্যাংস্ট্রম। এবার আলোর বেগটা, তা বেগটা তো ইজিলি বার করতে পারবো, দেখো মিউ সমান C/V, তাহলে V সমান C/মিউ করবো, তাহলে হচ্ছে তোমার 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে তোমার 3/2 যদি করি তাহলে 2 ইন্টু 10⁸ আসছে। ওকে, তোমরা এটা জাস্ট এই ইকুয়েশনে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু 10⁸ আসবে, উত্তর আসছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, পরের কোশ্চেনে যাব, 13 নম্বর কোয়েশ্চেন, কোনো সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের জন্য চ্যুতিকোণ হলো, অর্থাৎ ডেল্টাটা এখানে বলে দেওয়া আছে কত, 40 ডিগ্রি চ্যুতিকোণ। পরের কি বলে দেওয়া আছে দেখো, প্রিজমের মধ্য দিয়ে সমবাহু প্রিজম, তাহলে এইটা বলবো নি করে বলে দিয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, তাহলে প্রিজমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যাচ্ছে প্রিজমের ভূমির সমান্তরাল হচ্ছে। বুঝতে পেরেছো না পারোনি বলো? ভূমির সমান্তরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে R1 এর মানটা
এখানে যদি ড্র করি তাহলে R1 এখানে যদি ড্র করি R2, দে আর সেম, R1 আর R2 সমান হবে। ঠিক আছে, এবার R1 আর R2 যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, কি বলেছে, প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ নির্ণয় করো। তাহলে I1টা নির্ণয় করতে বলেছে কত, বুঝলি? তাহলে ডেল্টা সমান কি জানি, I1 প্লাস I2 মাইনাস A। আর যদি R1 সমান R2 হয়ে যায় তাহলে আমরা জানি I1 সমান I2 হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি এটা লিখবো 2I1 মাইনাস A ডেল্টা, মান বসিয়ে দাও, I1 এর মান বেরিয়ে যাবে। ওকে, এই শর্তটা এখানে মেন ছিল। এই শর্তটার থেকে, অর্থাৎ এই যে এটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এই কনসেপ্ট থেকে আরও অঙ্ক দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। তাহলে এই কনসেপ্টটা তোমরা মাথায় রেখে দেবে যে R1 আর R2 যদি সমান হয় সেক্ষেত্রে I1 আর I2টা সমান হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে ভূমির সমান্তরাল অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে I1 সমান I2 হবে। ওকে, I1 সমানই I2 হবে, I1 সমান I2, এই কনসেপ্টটা জাস্ট এখানে লাগবে। I1 সমান I2 যদি হয়ে যায় সেক্ষেত্রে 2I1, তাহলে 2I1 সমান ডেল্টা প্লাস A/2, I1 সমান ডেল্টা প্লাস A/2, মান বসিত হয়ে গেল। তাহলে 60 প্লাস 40/2 মানে হচ্ছে 50 ডিগ্রি। কোনো অসুবিধা থাকলে বলো। পরের কোশ্চেনে যাব। একটি উত্তর লেন্সের প্রধান অক্ষে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র কী হবে? দেখো এগুলো এরপরে তোমরা অটোমেটিক পারবে, মানে কনসেপ্ট একদম যদি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, যে উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিসৃত হয়ে একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটার নামই কি হবে, তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, ছবিটা ভালো করে আঁকবে, এটার নাম দেবে ফোকাস, বাস। এটা আলোক কেন্দ্র ও নাম দিয়ে দেবে এবং লিখে দেবে এখানে যে সমান্তরাল ভাবে আগত রশ্মিগুচ্ছের বা আপতিত রশ্মিগুচ্ছের প্রতিসৃত রশ্মিচিত্র। লিখে দিলে চিত্র না লিখলে এখানে নামকরণটা ঠিকঠাক দেবে, বাস, দ্যাটস অল। পরের কোশ্চেন, উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া। তাহলে উত্তর লেন্স আমি একটু বড় করে আঁকছি। উত্তর লেন্সকে যদি আমি আঁকি তাহলে উত্তর লেন্সকে আমরা ভাবতে পারি এইভাবে যদি কেটে দিই, এইভাবে যদি কেটে দেওয়া হয় তাহলে উত্তর লেন্সকে কয়েকটা খণ্ডিত প্রিজমের আকারে ভাবতে পারি। ধরো এইটা একটা প্রিজম, এইটা একটা প্রিজম, এইটা একটা প্রিজম, আর এইটা একটা প্রিজম, বড় একটা প্রিজম। এটা দেখো সমান্তরাল কাচ ফলক, তাহলে এর মধ্য দিয়ে আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না, তাই সোজা পথে গেলে সোজা পথে বেরিয়ে গেল। বাট এগুলোর ক্ষেত্রে দেখো কি হবে, এগুলোর ভূমিটা দেখো নিচের দিকে আছে, অর্থাৎ এদিকে আলোক রশ্মি বেঁকে যাবে। এটার ভূমিটা দেখো নিচের দিকে আছে, অর্থাৎ এদিকে বেঁকে যাবে। এটার ভূমিটা দেখো নিচের দিকে আছে, এদিকে বেঁকে যাবে। এটার ভূমিটা দেখো এদিকে আছে, তাহলে এদিকে বেঁকে যাবে। ওকে, তাহলে এইভাবে দেখো সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ, আমি যদি ভাষাটা দেখো শুনে নাও, যে আমি উত্তর লেন্সকে যদি খণ্ডিত কয়েকটি প্রিজমের সমষ্টি হিসেবে ধরে নিই তাহলে তার উপরের দিকের যে প্রিজমগুলো পাচ্ছি সেগুলোর ভূমিটা নিচের দিকে আছে, অর্থাৎ প্রধান অক্ষের দিকে আছে। তাহলে যখন প্রধান অক্ষের দিকে থাকে তাহলে উপরের দিকের রশ্মিগুলো প্রধান অক্ষের দিকে আসবে, নিচের দিকে নামলো। আর এক্ষেত্রেও প্রধান অক্ষের দিকে আছে, দেখো ভূমিটা প্রধান অক্ষের দিকে আছে, তাহলে প্রধান অক্ষের দিকেই বাঁকছে। এইভাবে একটা বিন্দুতে মিট করানো যাচ্ছে আলোক রশ্মিগুলোকে, এটাই হচ্ছে অভিসারী ক্রিয়া। আর অবতলের ক্ষেত্রে জাস্ট উল্টোটা হবে, কারণ তার ভূমিটা দেখো অপোজিট দিকে, তাহলে সমান্তরালভাবে গেলে বাইরের দিকে বেরিয়ে যাবে। এই তো কনসেপ্ট, সমান্তরালভাবে গেল বাইরের দিকে চলে গেল, এটা হচ্ছে তোমার অপসারী। তাহলে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে বা আসছে বলে মনে হচ্ছে। ওকে, দ্যাটস অল। পরে কোশ্চেন, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 এবং সেম কোয়েশ্চেন একটু আগে করিয়ে দিয়েছি, এটা জাস্ট রিপিট হয়েছে এটা। ওখানে বায়ু মাধ্যমের ল্যামডা জিরোটা বলে দিয়েছিল, এইখানে ল্যামডাটা বলে দিয়েছে। তাহলে কি করব, সূত্র মিউ সমান C/V, বেসিক ফর্মুলাটা ভুলে গেলে চলবে না,
সি এর মানটা এন ল্যামডা জিরো বসাবো, আর এটা এন ল্যামডা বসাবো, এন এন কেটে দাও, কম্পাঙ্ক কনস্ট্যান্ট থাকে, ল্যামডা জিরো ল্যামডা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ল্যামডা জিরো ল্যামডার মানটা বসিয়ে ওই মাধ্যমে আলোর বেগ কত, সেম কোয়েশ্চেন দেখো 2020 এবং 22-এর রিপিট হয়েছে। তারপরে দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, কোন ধরনের লেন্স ব্যবহার করবে, আশা করছি এটা তোমাদের বলে দিয়েছি। দীর্ঘ দৃষ্টি, স্বল্প দৃষ্টি, ওকে, দীর্ঘ দৃষ্টি স্বল্প দৃষ্টি অবশ্যই বলে দিয়েছি তোমাদের। পরে কোশ্চেন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে। ঠিক আছে, দুটো কোশ্চেন আছে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিষ্ঠিত রশ্মি, সিম্পলেস্ট অঙ্ক, আপতন কোণ বলে দেওয়া আছে কত, 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ মানে বেড়ে গেছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয় তাহলে চ্যুতি কত হবে, 60 মাইনাস 45, দ্যাট ইজ 15 ডিগ্রি। চ্যুতিকোণ ডেল্টা সমান আর মাইনাস আই করবো এখানে, 60 মাইনাস 45 বলেছিলাম, বড় মাইনাস ছোট কোণ, মনে করে দেখো কনসেপ্টের বাইরে কিছু যাচ্ছে কি। প্রথম দিকের লেকচারটা যদি ভালো করে করেছো তাহলে এই কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে। পরে কোয়েশ্চেন দেখো, 6 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে, মানে বস্তু দূরত্ব এটা দেওয়া আছে, 6 সেমি দৈর্ঘ্যের মানে বস্তুর উচ্চতা এটা দেওয়া আছে, 4.8 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হলো, প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য আর রৈখিক বিবর্তন। সেম কোয়েশ্চেন রিপিট হলো, শুধু মানগুলো চেঞ্জ করে বলে দিল। ওকে, কোনো অসুবিধা থাকলে বলো, আগেরটা করে দিয়েছি, জাস্ট তোমরা দেখে নেবে ওটা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। পরের কোয়েশ্চেন, কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড এবং জল মাধ্যমে আলোর গতিবেগ 2.25 × 10⁵ কিমি পার সেকেন্ড। কাঁচ এবং জল মাধ্যমে প্রতিসরণের অনুপাত। দেখো ইজিয়েস্ট কোয়েশ্চেন, 3 নাম্বার দিয়েছে এটাই। তাহলে কাঁচ এবং জল মাধ্যমে একটু লেখে করবে যে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ এটা, তাহলে আমি একদম কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ অর্থাৎ ভি গ্লাস সমান হচ্ছে 2 × 10⁵ কিমি রাখছো, কোনো অসুবিধা নাই, কিমি পার সেকেন্ডই রাখো তো। আর হচ্ছে তোমার জল মাধ্যমে অর্থাৎ ওয়াটার, ভি ওয়াটার সমান হচ্ছে 2.25 × 10⁵ কিমি পার সেকেন্ড, বা যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে, বাট করারই দরকার নেই, একই এককে আছে, যদি আলাদা থাকতো তখন করতাম। এরপর বলছি কাঁচ ও জল মাধ্যমে প্রতিসরণের অনুপাত। তাহলে কাঁচ অর্থাৎ মিউজি আর জল মাধ্যম মিউ ওয়াটার, তাহলে সি বাই ভিজি বাই সি বাই ভি ওয়াটার, দ্যাট ইজ ভি ওয়াটার বাই ভিজি। ওকে, তাহলে ভিজি এর মান আমি দেখো পেয়ে গেছি 2.25, আর হচ্ছে তোমার এটা হচ্ছে 2 × 10⁵, পুরো মানটা বসাবে × 10⁵, তারপর কাটাকাটি করো, তাহলে 2 1 2, যদি অনুপাত জানতে চাই তাহলে ওটা হচ্ছে তোমার 2.25, 2.25, দশমিকটা যদি তুলে দিই তাহলে 200, 25 8 25 9, তাহলে আমার উত্তর হয়ে গেল কিন্তু 9/8, উত্তর হয়ে গেল 9:8। ওকে, পরের কোশ্চেনে যাব, অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। পরের কোশ্চেন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি, ওই মাধ্যমের বেগের উপর নির্ভর করে, ওই মাধ্যমে মানে তোমার ঠিকই বলেছি, ওই মাধ্যমের আলোর বেগটার উপর নির্ভর করছে, এবং ওটাই মেন। ঠিক আছে, আর কোনো মাধ্যমের বেগটার উপর নির্ভর করছে। আরও যদি বলতে চাও তাহলে আপতন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাত, আপতন কোণের সাইনের মান, প্রতিসরণ কোণের সাইনের মান, তাদের যে মানটা, দ্যাট ইজ আরেকটা বলতে পারো যে আলোক রশ্মিটা যদি তোমার একবর্ণীয় আলোক রশ্মির ক্ষেত্রে অর্থাৎ আলোক রশ্মিটার উপর নির্ভর করছে মিউয়ের মানটা, এটাও বলতে পারো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখো আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যমের সাপেক্ষে এ মিউ জি, যদি আমি বলি তাহলে সেটাকে লিখতে পারি মিউ জি বাই মিউ এ, এইটাকে বললাম এ, বা এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক জিটাকে বললাম গ্লাস মাধ্যমের অর্থাৎ
কাচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আর এইটাকে বললাম বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, পরম নয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক সাপেক্ষে, আর এটা বলছি পরম পরম। ওকে, পরে কোশ্চেনে যাবো। দেখাও যে এক বর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্যে, এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন, সেমই কনসেপ্ট, জাস্ট রিপিট হয়েছে, জাস্ট 2020 না কত দেখলাম জাস্ট কোয়েশ্চেনটা। দেখো, দেখা হচ্ছে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে এটা নর্মাল ইনসিডেন্ট নয়, এটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ইনসিডেন্ট, প্রতিসমভাবে সিমেট্রিক্যাল ইনসিডেন্ট, প্রতিসমভাবে, এটা কেটে দাও, সিমেট্রিক্যাল ইনসিডেন্ট, প্রতিসম মানে সিমেট্রিক্যাল, নর্মাল ইনসিডেন্ট আলাদা কেস, নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম, প্রমাণ করতে বলেছে। তাহলে চ্যুতিকোণের ক্ষেত্রে আমার আলটিমেটলি প্রমাণ করতে হবে I1 সমান I2। আমি যদি এইটা প্রমাণ করে দিতে পারি তাহলে কাজ হয়ে গেল। এবার প্রতিসমভাবে যদি বলে দেয়, তাহলে এখানে বলেই দেওয়া আছে, দেখো প্রতিসমভাবে নির্গত, তাহলে এই যে প্রিজম, দাঁড়াও এটার জন্য কিছু একটা নোটস অলরেডি লেখা আছে, বাট তোমাদেরকে একটু বোঝাতে চাইবো। প্রথমে লেখানো আছে, জাস্ট দেখে নেবে, এটা নতুন কোয়েশ্চেন তো, এটা লেখানো আছে তোমার জন্য। দেখো, তাহলে আলোকরশ্মি আপতিত হলো, এখানে অবিলম্ব ড্র করলাম, এখানে অবিলম্ব ড্র করলাম, গেল, বেরিয়ে গেল। তাহলে এইটা হলো R1, এইটা হলো R2, এই কোণটা হচ্ছে A, এই কোণটা হচ্ছে I1, এই কোণটা হচ্ছে I2। আমাকে প্রমাণ করতে হবে I1 সমান I2। বুঝতে পেরেছো না পারেনি বলো? I1 সমান I2 প্রমাণ করতে হবে, এটি আমার আলটিমেট গোল। বাট এখানে আমাকে কি বলে দেওয়া আছে, একটি ভাষা, যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজম অর্থাৎ এই কোণ সমান 60 ডিগ্রি বলে দেওয়া আছে। যদি 60 ডিগ্রি বলে দেওয়া থাকে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, ওকে, এবং প্রতি সমভাবে নির্গত, মানে কি, এই যে যেই কোণে প্রতিসৃত হয়েছে এই মাধ্যমে, সেই কোণেই প্রতিসৃত হয়েছে এখানে, মানে সেই কোণে আপতিত হয়েছে। দেখো ভাষাটা এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য সুন্দরভাবে, যে যখন আলোকরশ্মি প্রতি সমভাবে যায় তখন প্রিজমের ভেতরের প্রতিসরণ কোণ R1 এবং দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R2 সমান হয়, অর্থাৎ R1 সমান R2। এরপরে আমি সম্পর্ক জানি প্রিজমের ক্ষেত্রে, R1 প্লাস R2 সমান কত জানি বলো তো, 60 ডিগ্রি, বা 2R1 সমান হচ্ছে 60 ডিগ্রি, বা R1 সমান 30 ডিগ্রি। কারো যদি অসুবিধা আছে তো বলো। তার R1 এর মানটা আমার কত হলো, 30 ডিগ্রি, আমি যদি মান দিয়ে বলতে চাই। R2 এর মানটা কত হলো, 30 ডিগ্রি। এবার যদি 30 ডিগ্রি পেয়ে যায়, তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। আমার ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে এই ইকুয়েশন থেকে কিছু প্রমাণ করার লাগবে না, আমার লাগবে I1 আর I2 সমান প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করব, তাহলে দুটো জিনিস করব। যখন আলোকরশ্মি পড়লো, অর্থাৎ PQRS, তাহলে কিউ বিন্দুতে আমি যদি প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করি, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে সাইন I বাই সাইন 30, একবার করছি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে মিউ পাবো। কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত জানি, বা সাইন I1, এটা I1 আছে, তাহলে সাইন I1 সমান কত পাবো, মিউ ইন্টু সাইন 30 মানে হাফ, সাইন I1 সমান মিউ ইন্টু হাফ। ওকে, কারো অসুবিধা নেই। পরের এই বিন্দুতে, আর বিন্দুতে যদি প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো দেখো, আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে মিউ ইন্টু সাইন 30 ডিগ্রি সমানই পাচ্ছি দেখো সাইন I2। তাহলে এই মানটাই মানে মিউ ইন্টু হাফ, এটাই দেখো আগে প্রমাণ হয়েছিল কত, সাইন I1 সমানই কত পাচ্ছি, সাইন I2। তাহলে সাইন I1 সমান সাইন I2 পেয়ে গেছি, বা আমি লিখতে পারি I1 সমান I2। ওকে, তাহলে তিনটি পয়েন্ট জাস্ট প্রথমে লিখবাও, যে যখন হচ্ছে আলোকরশ্মি প্রতিসমভাবে যায় তখন প্রিজমের ভেতরের প্রতিসরণ কোণ R1 এবং দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R2 সমান হয়, অর্থাৎ R1 সমান R2। পরে লিখবো, আমরা জানি R1 প্লাস R2 সমান 60 ডিগ্রি, তাহলে R1 সমান 30 ডিগ্রি। এরপরে দুটো জিনিস, একটা হচ্ছে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র ব্যবহার করব।
দিয়ে ওখান থেকে সাইন আই ওয়ানটা বার করে নেব, সাইন আই ওয়ানটা, আর এখান থেকে আর বিন্দুতে সাইন আই টুটা বার করে নেব এবং দুটোর মানকে সমান করে দেবো এবং দেখলাম যে সাইন আই ওয়ান সমান সাইন আই টু, অতএব আই ওয়ান সমান আই টু প্রমাণিত। যদি আই ওয়ান সমান আই টু হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো যে চ্যুতিকোণটা সর্বনিম্ন। কোনো যদি অসুবিধা থাকে এই কোশ্চেনটা অবশ্যই জানাবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই যে চ্যুতিকোণ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেনটা আসছে, বাট তোমাদের ক্ষেত্রে চ্যুতিকোণের ডিরেক্ট ইকুয়েশনটা আসার চান্স আছে। আবার দেখো কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে, প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী এবং যৌগিক আলো শনাক্ত করবে। দেখো একবর্ণী আলোর হলে, একবর্ণী আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যায় সে একবর্ণী আলো রূপেই চলে যাবে, কিন্তু যদি যৌগিক আলো যায় সেটা হচ্ছে বিভিন্ন বর্ণে ভেঙে যাবে। তাহলে এইভাবে দেখি বিভিন্ন রং দেখেই বলতে পারবো যে এটা যৌগিক আলো ছিল, এটা একবর্ণী আলো ছিল। ওকে, পরের কোশ্চেন, প্রমাণ করো একটি আয়তাকার কাঁচফলকে আপতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হবে। তাহলে কি কাঁচফলক, দেখো আমি জাস্ট এটা করাবো নি, 2025 এসেছে তোমাদের, তাও বলে দিচ্ছি। আলোরশ্মি গেল, এখানে যাবে, তাহলে এটা ধরো আই ওয়ান, এটা হচ্ছে আই টু, এইটা যদি আর ওয়ান হয় এটা আর টু। তাহলে দেখো চিত্র অনুযায়ী আই ওয়ান আর ওয়ান আর আর টু সমান হবে, কারণ এইটা দুটো সমান্তরাল, এটা হচ্ছে সাধারণ ছেদক। এই বিন্দুতে যদি আমি, এটা যদি মাধ্যমটা মিউ, এটা বায়ু মাধ্যম, তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সমান আমি মিউ লিখবো। আরেকটা জিনিস দেখো লিখবো যে সাইন আই টু বাই সাইন আর টু দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো মিউ। তাহলে মিউ মিউ যেহেতু একই, তাহলে দুটো সমান করে দেবো, সমানই আমি লিখবো সাইন আই ওয়ান বাই সাইন আই টু, আর ওয়ান। এবার চিত্র অনুযায়ী আর ওয়ান সমান আর টু, তাহলে আর ওয়ান সমান আর টু হলে সাইন আর ওয়ান সমান সাইন আর টু হয়ে গেল। তাহলে সাইন আই ওয়ান সমান সাইন আই টু, অতএব আই ওয়ান সমান আই টু, অর্থাৎ যে কোণে আপতিত হয়েছিল সেই কোণেই বেরালো। তাহলে চ্যুতিকোণটি সর্বনিম্ন এই মানে 0 ডিগ্রি হয়, এক্ষেত্রে 0 ডিগ্রি, সর্বনিম্ন মানে 0 ডিগ্রি। ওকে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন যে একটি প্রিজমে, দেখো প্রিজম থেকে আমি কি বললাম, ভেরিয়েশনটা দিচ্ছে না দেখো তোমরা যদি এগুলো খেয়াল করছো, তাহলে প্রিজম থেকে ভেরিয়েশন দিয়ে কোশ্চেন দিতে পারে, অথবা ডাইরেক্ট ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, ওটা একটু বড় হয়। দেখো তোমাদের যারা তোমাদের টাইমের কথা ভেবে তারা কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছে কোশ্চেনটাকে ছোট আকারে করে, ঠিক আছে, কারণ তারাও জানে যে প্রিজমেরটা দিলে 2 পাতা লাগবে লিখতে, তাহলে তার চেয়ে ভালো এদেরকে একটু ঘুরিয়ে দিই, ছোট করে দিই। ভালো কোশ্চেন কিন্তু। একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং প্রতিসারক কোণ এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। ওকে, তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে যদি আমি প্রিজমটা একটু আঁকতে চাই, তাহলে দেখো লম্ব আপতন মানে এদিক বরাবরই গেছে, তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আই ওয়ানের মানটা কত আছে, 0, ঠিক আছে। তাহলে পি কিউ আলোকরশ্মি গেল, এদিকে যাবে, তারপরে এদিকে বেরোবে, এখানে অবিলম্বটা আছে, ধরো কী কোণে বেরোবে আমার জানা নাই। তাহলে এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আই টু, তাহলে আই ওয়ানটা 0। আবার আমরা জানি যে প্রতিসরণের ক্ষেত্রে যেহেতু লম্ব অপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণটা কত হয়, 0 ডিগ্রি, তাহলে আর ওয়ানটাও 0। দুটো জিনিস বলে দেওয়া আছে আমাকে প্রথম লাইনে, মানে এই যে লম্বভাবে আপতিত হলো, তাহলে আলোকরশ্মির চ্যুতিকোণটি মিউ মিউ এ, আর চ্যুতিকোণ ডি হলে মিউ এ আর ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এই বিন্দুতে আমি যদি প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করি কি পাবো, দেখো মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, তাহলে এখানে কিছু পাচ্ছি না, দাঁড়াও, তাহলে 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 একবারে চ্যুতিকোণে চলে আসছি, সব করতে হবে না। দেখো তাহলে চ্যুতিকোণ ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সমান আই ওয়ান মানে কত, 0 প্লাস আই টু মাইনাস এ, এ মানে কত লিখতে পারি, দেখো আর ওয়ান প্লাস আর টু হলো। আবার আই টু মানে আই টুই লিখছি এখন, জানি না তো কি, আই টু মাইনাস আর ওয়ান আর আর টু, এখান থেকে দেখো কি লিখতে পারি, আর ওয়ান আর আর টু, আর ওয়ানটা 0, তাহলে আর টু, আবার আর ওয়ান প্লাস আর টু মানে কত, এ, তাহলে আর টু সমান এ লিখতে পারি। তাহলে এখানে আর টুর জায়গায় এ লিখবো, এখানটা আমি একটু মুছে দিতে চাই, দাঁড়াও এই জায়গাটা একটু ক্লিন করে দিই,
ওকে, তারপর দেখো তাহলে এখানে আমার ডেল্টা সমান বা ডি দিয়ে আছে, এখানে ডি দিচ্ছি, তাহলে ডি যা আছে তাই করছি, দাঁড়া দাঁড়া, তাহলে ডি সমান I2 মাইনাস এ। ওকে, এবার ওই দ্বিতীয় বিন্দুতে পি কিউ আর বিন্দুতে যদি প্রতিসরণের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে মিউ সমান সাইন I2 বাই সাইন R2। ওকে, এবার যেহেতু তোমার হচ্ছে লম্ব আপতন হয়েছে, তাহলে এই তলের কোণটাও কম হবে, তাহলে মিউ সমান I2 বাই R2। তাহলে এখান থেকে পেয়ে যাবো, দেখো I2 সমান মিউ ইন্টু R2, আবার R2 মানে এ, তাহলে এটা মানেই লিখতে পারি মিউ ইন্টু এ। তাহলে আমার আলটিমেট যে প্রুফটা আসছে দ্যাট ইজ মিউ মাইনাস 1 ইন্টু এ, ডি সমান আসছে মিউ মাইনাস 1 ইন্টু এ। ওকে, এটি আসছে আমার প্রমাণটা। পরের কোশ্চেনে যাব, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপি আর রিপিট। ঠিক আছে, এতটা অবধি ছিল তোমাদের বড় কোশ্চেনগুলো, এবার 2 নম্বরেরগুলো আছে। ওকে।